এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আম্মু। সম্মোহিত জবাবে রাহিম নাখোশ স্বরে বলে, আজ তুমি যাওনি কেন আমার কাছে? আমি আরো ভাবলাম তুমি রুমে গেলে চকলেট দিব। বাবু তো কোল থেকে নামতে দেয়নি। আয়াতের সোজা উত্তর বোধগম্য হলো না রামিমের। রাজ কেশে উঠে খুক খুক করে নসি ওদের সবাইকে বসার তাড়া দিয়ে রামিমের প্রশ্নোত্তর চাহনির উত্তর দেয়। তোমার ভাইয়ার কথা বলছে। রামিমের তীক্ষ্ণ নজরে রাজ হ্যাবলা হাসে, সাফাই গায়, আরে না কলিজা, বুক থেকে নামাতে ইচ্ছে করছিল না তাই আর কি। হিংসুটে। রামিমের কথায় এক দফা হাসির রোলে ভরে ওঠে ডাইনিং এরিয়ায়। গো গ্রাসে খাবার চিবোতে ব্যস্ত সব তারিফের পুল বাঁধে রাকিন। ভাবিজান, আপনার দেওয়ার পাক্কা ধরিবাজ আমাদের না নিয়ে এসেছে তো কি আমরা গন্ধযুগে হাজির হওয়া লোক? ফোড়ন কাটে পারু। এটা সবাই জানে, বলতে হবে না। হাসির রোল পরে টেবিলে মিথিলা কথা টেনে নেয়। আমি নিজেই ফোন দিতাম ভাইয়ারা। কাদো স্বর তোফের। এ কেবল আপনি আমাদের খবর রাখেন। মেলডারাম অফ করে খাওয়ায় মন দাও দুটো। রাম্যে কথা পর প্রশংসা বাক্য আড়ায় নাইম। যাই হোক, বিশ্বস্ত সহচর পেয়েছো তুমি ভাই। মাছের কাটা বাছার ফাঁকে নসে খোঁচা দেয় রাজকে কথাগুলো বলার জন্য। সে মাথা নাড়িয়ে মুখের খাবার গলৎকরণ করে নাইমের উদ্দেশ্যে বলে, ভাই, এবার কাজে আসছো জন্য যেতে দিলাম, এরপর ভাবি সহ বেড়াতে আসতে হবে, কিন্তু বোনের বাড়ি অবশ্য আমি নিজেই গিয়ে দাওয়াত করে আসব। মিথিলা বলে, থাকবে না ভাইয়া? জবাব আসে নসি হতে, না সোনা, আমেনা ফুপির বাসায় যাব। ভাইয়াও যাবে এবং থাকবেও। কিন্তু আমার তো এই বিষয়ে কোনো কথা না কলিজা, ফুপি শাশুড়ি হয়, তোমাকে দেখতে চেয়েছে। রাজের কথায় রামিম সহ সবাই চুপ খাচ্ছে তৃপ্তি নিয়ে, নিজ মনে ব্যস্ত পায়ে কক্ষে ঢুকে মৌ। শাশুড়ি ঘুমিয়ে আছে, তার গ্রামে এসেছে তারা ইন্টার্নি শেষ বিধায় সহজেই আসতে পারলে শ্বশুর বাড়ি। তবে প্রফেশন থামাবে না, শ্বশুরের নিজস্ব হসপিটালে জয়েন করেছে, সাথে পুরো একটা সংসারের দায়িত্ব তার কাঁধে। সাহায্য করে ফুপি শাশুড়ি মিনারা। নাহিদ এখন পুরোদমে ব্যবসায় জড়িত, মুকুল মাঝে মধ্যে দায়িত্ব পরোক্ষ করে। দাদা শ্বশুর অসুস্থ, বয়সের ভারেও নুয়েছেন তিনিও। পুরো বাড়ি শুনশান আভিজাত্যপূর্ণ। সেই চঞ্চল রহমান বসত খান এখন খা খা মরুসম। রুগ্ন মায়ের শিওরে বসে মৌ। পেটে ধরা মায়ের আদর যত্ন ভালোবাসা পায়নি, কিন্তু এই মা সেসব দিতে একটুও দ্বিধা রাখেনি। উজাড় করে মেয়ের দরজা দিয়েছে, বাড়ির চাবির একমাত্র রাজস্বী করেছে বউকে। সুন্দর সুশ্রী মুখটা শুকিয়ে গিয়েছে, কালি পড়েছে চোখের নিচে। ডান হাত দিয়ে মায়ের হাত ধরে ডাক দেয় আলতো স্বরে, মা ওঠো, মাগরিবের আজান দেয়, সাজবেলা নামাজ পড়তে ঘুমোতে নেই। চোখ খোলে তিনি, ধরা হাতটা মুখের কাছে এনে চুমু দেন হাতের পিঠে, বলেন, ঘুমায়নি তো আম্মা, এমনি চোখ বুজে পড়ে যাচ্ছি। বাম হাতে মাথায় বুলিয়ে দিতে দিতে মৌ বলে, ওঠো, নামাজটা তাহলে পড়ে নাও। শোয়া হতে উঠতে সাহায্য করে, নিজেই ধরে ওয়াশরুম অবধি নিয়ে যায়। উনি অজু করতে ধরলে মৌ ফিরে এসে জায়নামাজ বিছিয়ে দেয়, উঁচু গলায় বলে, মা তুমি পড়ে নিও, আমি যাই সন্ধ্যার চা নাস্তা বানাই। আচ্ছা। কিচেনে অন্য মনস্ক মৌ কিছু ভাবনায় ডুবে। সে প্রচুর অস্বস্তিতে হয় ইদানিং তার। ঢাকা হতে ফেরার দিন থেকে এই সমস্যা। মনে হয় কেউ গভীরভাবে নজর দেয় ওর শরীরে, না হলে স্টক করে ওকে। এমনি তো এমন হবে না, ভয়ও হয় মনে, আবার খারাপ কিছু হবে না তো। তার যা পোড়া কপাল, নাহিদকেও কিছু বলে না এই বিষয়ে, এখনও তার মনের ভুল ভেবে, কিন্তু নারী মন জানে খারাপ চাহনির ভাষা কাটা দেয় শরীরে তার। অগোছালো মৌকে চপিং করতে দেখে ঘামে হাত দিয়ে হুঁশে আনে মিনারা। চমকে মৌ থতমত খায়, পিছু হটে কয়েক পা, ঘন শ্বাস টানে, কপালে ভাঁজ পড়ে মিনারার। সুধায়, কি হয়েছে মা, শরীর খারাপ? ভেঙে ভেঙে উত্তর দেয় সে, না তো মনি, ওই এমনি। কথা কাটাতে ফের কাজে লেগে যায় মৌ। মিনারাও আর কান দিলেন না, হাতে এগিয়ে দিচ্ছেন সব। আধারে তলিয়ে ধরনে ক্লান্ত দেহে বাড়ি ফিরল নাহিদ। গায়ের গন্ধ ছেড়েছে, মাথায় ধানের তুষ, নিজের শরীরে দুর্গন্ধের নিজেরই গা গুলিয়ে আসার জোগাড়। সাথে প্রচণ্ড মাথা ধরেছে, কফি ছাড়া উপায় নেই, গোসল দিতে হবে আগে। আশেপাশে চোখের পলক ফেলে হাত ছুড়ল সে, মো কপি নিয়ে রুমে আসুন।
দাদুর পাশে বসে বই পড়ছে শোনাচ্ছে মৌ। একজনের রেখে যাওয়া দায়িত্বে আজ সে ভাগ বসিয়েছে। নাহিদের হাক ডাক ওর কানেও এসেছে। রফিকুল হাসলেন। ফিল্ড থেকে ছুটিতে আসলে তিনিও তো এমন বইয়ের আঁচল ধরে ঘুরতেন। এক দণ্ড বউ ছাড়া চলে না। মজা কণ্ঠে তিনি বলেন, যাও বোন, না হলে আবার কথা শুনতে হবে আমাকে। হাসলো মৌ। বইটা বন্ধ করে শিওরে রাখলো। এসির পাওয়ার কমিয়ে বলল, তোমার দুলাভাই আসলে হিংসুটে। আমি আরও হিংসুটে ছিলাম বউয়ের প্রশ্নে। তাই ভাবি এই গুণ উনি কই পেলেন? ভদ্রলোক অমায়িক হেসে কাছে ডাকলেন নাত বউকে। মৌ এগিয়ে গিয়ে ঝুঁকে গেল মুখের সামনে। বললেন রয়ে শয়ে তিনি, তোমার মনে যা প্রশ্ন আছে সব উত্তর তোমার উনির কাছে। মন দিয়ে সব শুনে বিচার করবে। আমার রাগী দাদুভাইকে ভুল বুঝিও না কখনো। দাদুর কপালে চুমু দিয়ে বলে মৌ, ঘুমাও। এক জীবনের পাওয়া সুখে কেউ পায়ে ঢেলে দেয় না। আমি স্বার্থপর হয়ে অতীত ভুলে যাব। তাই তো তোমার দুলাভাইকে প্রশ্ন করিনি এখনো। প্রশান্ত শ্বাস নিয়ে চোখ বুঝলেন। ভদ্রলোক খাঁটি সোনা পেয়েছে। ওনার নাতিকে ভুলটাই না করতে যাচ্ছিলেন সেদিন বিয়ের অমতে গিয়ে। মৌ লাইট অফ করে বেরিয়ে যায় সন্তর্পণে। তোয়ালে হাতে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে মৌ দ্রত সে অপেক্ষায় স্বামীর বেরিয়ে আসার। সময় নিয়ে বেরোয় নাহিদ। বইয়ের হাত থেকে তোয়ালে নেয়, ঘাড়ে ঝুলিয়ে কফি চায়। টেবিল হতে ধোয়া ওটা কফির মগ হাতে নিয়ে সামনে ধরলে তার চুমুকে বসায় নাহিদ। বইয়ের উসখুস মুখটা দেখে প্রশ্ন করে, চোখ মুখে এমন লাগছে কেন? মুখোমুখি দাঁড়ায় মৌ। নাহিদের বুকের কাছে টি শার্ট খুঁড়তে শুরু করে। জানে শুনলে রাগ করতে পারে। খানিক ভীত আবার সুস্থির গলায় বলে, মনে হচ্ছে কেউ আমাকে স্টক করছে। অসহ্য লাগে আমার, গা গোলায়। লৌহ দাপটে শিরা দৃশ্য তো নাহিদের ক্রোধ ছড়ায় সীমাহীন। দাঁতে দাঁত পিষে বলে, এ কথা এখন বলছেন আপনি আমায়? মৃদু কেঁপে ওঠে মৌ এমন শানিত কথায়। যা ভয় পাচ্ছিল সেটাই হলো। দ্রুত সামলায় সে। আমিও আজ সকাল থেকে নোটিশ করছি, আর আপনি তো বাসায় ছিলেন না। আর আসার সাথেই তো বললাম। শান্ত হয় নাহিদ, তবুও তেজালো গলায় বলে, ফোন ছিল না বুঝি? যা সাফাই দিবে আরও কথা বাড়াবে এই জনাব, তখন দক্ষ যোগ্য বাঁধাবে। ঠান্ডা করতে টি শার্ট খামচে নাহিদের মাথা ঝুঁকিয়ে আনে। ঠোঁটে চুমু খেয়ে বুকে মুখ গুজে স্তব্ধ নাহিদ হাতের বাঁধনে বেঁধে নিয়ে সূক্ষ্ম হাসে বলে, ভালোই দেখছি রাগ কমাতে জানেন, কিন্তু আমার রাগ কমেনি। বুকে আলতো একটা কিল বসিয়ে দেয় মৌ। উল্টো আওড়ায়, রাগ তো আমি করেছি। আপনি কথা দিয়েছেন রাগলেও জোর গলায় কথা বলবেন না। এখন দেখছি আপনার রাগ ভাঙাতে হয়। দুষ্টু কণ্ঠে নাহিদের বাহুমূলের নিম্নক্তে পেঁচিয়ে কোলে তুলে নেয় সে বউকে। গলার ভাঁজে মুখ লুকানো মৌ মৃদু চেঁচায়, এই না, রাতের খাবার খাবেন, চলুন। বিছানায় ফেলে দেয় বউকে একটানে। গায়ে টি শার্ট খুলে উষ্ণ গলায় বলল নাহিদ, খাবার থেকে বউয়ের রাগ ভাঙানো মোস্ট ইম্পর্টেন্ট। আমেনা বেগমের কুটিরখানা ভরে আছে বুড়ো বুড়ি ছেলে ছেলে বউ আর এক নাতি নিয়ে সংসার ওনার। সম্পর্কে উনি নওশীর মেজ চাচির বোন। নাইমের খালা। ঘড়ির কাঁটা 11টা ছাড়িয়েছে। বেশ রাত, তবে নিশাচারী মানুষগুলো বসার ঘরে আড্ডা জমিয়েছে। জামিলের বউ ছেলেকে নিয়ে ঘুমোতে গেছে। নাইম জামিল পাশাপাশি বসা। রামিম সিঙ্গেল সোফায় বসে। কোলে তার ঘুমন্ত শুভ্রপরী। এক সোফায় আমেনা, নওশী, ওর কোলে আয়াত ঘুমিয়ে কথা বলছে জামিল। তোমাদের বিয়ের খবর আত্মীয় পাড়ায় চাতর, সবাই বেশ অবাক। নৌসিন যে এমন কাজ করতে পারে তা তারা কল্পনাতেও আনতে পারেনি। নীরব শ্রোতা আমেনা মুখ খুলে এবার, ছোট জামাই মাশাআল্লাহ হীরের টুকরা, এমন ছেলের জন্য একটু ভুল করাই যায়। নওশীর দিকে ফিরে ফের বলে, তা বড় জামাই আসলো না কেন? নিজে ডাকতে যায়নি জন্য বুঝি আসেনি? রামিমের সাথে নওশীও হাসি মৃদু উত্তর দেয়, না না না, ওনার অফিস সামলে কমই সময় পান। কথা টানে জামিল। কান ধরে নিয়ে আসবো, এরপর বলে দিও তোমার জামাইকে। যখন বলি বোন আজ রাতে থাকবে এখানে, ভাইয়ের মুখটা দেখলে হাসতি তুই। পুরো অমাবস্যা ঘনিয়েছিল। নাইমের কথা থামে। সবাই চকিত হয়। বাইরে প্রচণ্ড হর্নের শব্দ এক নাগারে বাজিয়েই চলেছে। এতক্ষণে রামিম কথা বলে, এসে গেছে নায়ক তার বউকে নিয়ে যেতে। আয়াতকে ভাইয়ের কোলে দিয়ে জানালা গলিয়ে দেখে সত্যিই রাজ এসেছে কিনা। নওশী অবাক হয়। তাই তো নিচে রাজের গাড়ি তুরন্ত গতি করে পায়ের নিচে নামছে সে। এই পাগলকে নিয়ে কই যাবে? আমেনা বেগম জানালার কাছে গিয়ে দেখতে থাকে। হাঁপাচ্ছে নওশী। রাজ নেমে আসে গাড়ি থেকে। এখনও অফিস গেটআপে। সে বোঝার আগে রাজ বইয়ের গলায় মুখ দাবায়। ঘ্রাণ টানে ঘনকায় পড়ে থাকে নিথর হয়ে। নওশী হাতের বাঁধনে আগলে নিয়ে পিঠে হাত বুলিয়ে দিতে থাকে। এইটুকুতে সময়ে কি অবস্থা করেছে। রাগী গলায় বলে,
সমস্যা কি আপনার? আই এম হাংরি। বুক কাঁপে নওশীর। রাজের মাথা তুলতে চায়, নড়ে না। রাজ বলে তেমনই। হুম, মন ভরেনি জান। তবুও মাথা তুলে মুখটা আজলায় নেয় নওশী। সোডিয়ামের নিয়ন আলো দেখে নেয় মন পুরুষকে। চোখ দুটো লাল হয়ে আছে, গায়ের ভ্যাপসা স্মেলে বোঝা যাচ্ছে স্মোক করেছে। তপ্ত পোষে বলে নওশী। অনুমতি দিলেন কেন? বোঝা গলা রাজের। থাকতে পারি না তো। অফিস থেকে ফিরে মাত্র 2 ঘন্টায় দম বন্ধ হয়ে আসছিল। মস্ত বাড়িটা যেন গলা চেপে ধরছে। তোমার ঘ্রাণ নেই সেখানে, ভালো থাকি কি করে আমি? আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাজ তার রাগিনীকে বিড়বিড়ায়। আর যেতে দিব না কোথাও। আই নিড ইউ ব্যাডলি। পাগল লোক। আচ্ছা, এবার বাসায় চলুন, ফ্রেশ হয়ে খাবেন, তারপর দেখছি কি করা যায় আপনার। কেন স্মোক করেছেন? উত্তরও তো দিতে হবে। বলতেই পাজাগুলো তুলে নেয় রাজা। বউকে গাড়ির ড্রাইভিং সিটে বসতে নিলে নওশী মুখ কুঁচকে বলে, গাড়িতে উঠেছেন কেন? বাসা তো সামনে। নিজেদের বাড়ি থাকতে অন্যের বাড়ি কেন থাকবো? আর নিরিবিলিতে ক্লাস নেওয়া বেশি সুবিধার। গা জ্বলে যাচ্ছে নওশীর। গলায় কামড় বসায়। রাজ বারণ করে, এই গাড়িতে শুরু করো না, বাসায় গিয়ে দেখছি ব্যাপারটা। হতাশ নওশী পড়ে থাকে রাজের কোলে। গাড়ি চলছে, পিচ ঢালা রাস্তা মারিয়ে নিস্তব্ধতা ছিঁড়ে বের করে কথা সে। খালার সাথে দেখা করে আসলে হতো না? উনি কি মনে করবেন? বলবেন হয়তো জামাই মানুষ আসলো, অথচ কথাবার্তা না বলে রাস্তা হতে ফিরে গেল। নজর রাস্তায় রাজের। তবে মনোযোগ বইয়ের অভিযোগী কথায় সাইড নিয়ে রাস্তার পাশে গাড়ি থামায় সে। এখন পূর্ণ ধ্যান আসবে তার। আলতো করে থুতনি ধরে মুখটা নিজের দিকে করে রাজ। নাকের ডগা চুমু দিয়ে বলে, রাগ করলে? সেটাই তো পারি না। এই যে আপনার মুখটা দেখে নিজেরই খারাপ লাগছে, কেন এলাম। ওষ্ঠপুটে হালকা হাসি রাজের। বলে, জানো, মা মারা যাওয়ার পরেও এতটা নিঃস্ব কাঙাল মনে হয়নি নিজেকে। কিন্তু তুমি চোখের আড়াল হলেই দুনিয়া টলে যায় আমার। গালে হাত রাখে নওশী। বলে, আমি না থাকলে যে কি হবে আপনার? তোমার সাথে শায়িত হব চিরনিদ্রায়। আপনার ভাইয়ের কি হবে? ওর শুভ্র পরি থাকলে তাকে আঁকড়ে ঠিক আগাছার মতো বেড়ে উঠবে, বাঁচবে। ভাইয়ার শুভ্র পরিও যদি না থাকে? দহন করবে বিশ্ব চরাচর সে। প্রলয় ডাকবে হয়তো। সেদিন তোমার পরিবারের জন্য কলিজা গুটিয়েছিল। অন্য কেউ হলে রক্তের বন্যা বইয়ে দিত। এবার একটু কপাল গোটালো নওশী। বলল, আর আপনি? নিজেও জানি না, করার সময় হয়তো পাবো না। তোমার রুহু বেরিয়ে গেলে আমার নিঃশ্বাসই থেমে যাবে। নোনা জলে টইটম্বুর আখি নওশীর। রাজের মুখে সহস্র চুমু দিয়ে বিরোধ করে, এত ভালোবাসতে নেই তো। শুনেছি সৃষ্টিকর্তা বেশি ভালোবাসা বরদাস্ত করেন না। তিনি দুঃখের পরেও সুখ দেন। তুমি সুখ আমার, এক উপহার আমার। রব হতে নিজেই দান করে কেন ছিনিয়ে নিবেন? কান্নার মাঝেও মুখে হাসি আসে নওশীর। রাজ ওই গোলাপি পিঁপড়ে আঙুল চাপে। অসহায় কণ্ঠ তার। এভাবে হাসে না, আমি সংযম হারাচ্ছি। এত ভদ্র আমার পুরুষটা আগে তো জানতাম না। শ্রেয়সীর আহ্লাদে খেই হারায় রাজ। আঁকড়ে নেয় বউয়ের নরম কোমল ঠোঁট। দুজনের ওষ্ঠ গভীর স্ল্যাশে মিলনরত। আর ভাজে ভাজের সবটুকু আস্বাদ শুষে নিতে চায় অপরের। গাড়িতে উদ্যমী বেসামাল শ্বাসের উৎপীড়ন। কখনো ওষ্ঠে কামড়ের সুখানু ঘনকায় ব্যথাতুর গোঙানি। শান্ত আবহে সুখের আদরে ভাসছে দুই চড়ুই। শুনশান রাস্তা মারিয়ে চলেছে গাড়িটি স্মৃতিনগরের উদ্দেশ্যে। নওশী চুপচাপ বরের কোলে বসে বোতাম খুঁজছে। মুখ ভার তার এখন। সেথায় নেমেছে রাজ্যের আধার। গাল দুটো ফুলিয়ে বেশ রাগ জমিয়েছে চোখের ভাষায় রাজের ধ্যান। গাড়ি চালানোতে নিবেশন করা দক্ষভাবে। গাড়ি ছোটাচ্ছে সে ব্যস্ত রাস্তায়। ফাঁকে ফাঁকে আর চোখে একবার শ্রেয়সীর আব্রুতে নজর বুলিয়ে হাসছে। তার হাসি রাগের পারদ বাড়ায় নওশীর। আরও গাল দয় ফুলের মুখ ঘুরায় অন্যদিকে। রাজ বলল না কিছু। হাসির মাত্রা বাড়লে তৎপর নওশী 2 আঙ্গুল দিয়ে ওর ঠোঁট চেপে ধরে। হাসতে দিবে না। রাজ হাত বাড়িয়ে মিউজিক প্লে করে দিল গাড়ির। নওশী বন্ধ করে দেয় তা। পরপর দুজনের এমন অন অফ চলতেই থাকে অনেকক্ষণ। গাড়ি ছাড়ার বেশ পরে নওশী গান ছেড়ে দিলে রাস্তা বন্ধ করে দিয়েছিল। কারণ জানতে চাইলে বলে যে তোমার নিঃশ্বাসের শব্দ শুনবো শুধু, ব্যাস। রুষিত হয় নওশীর মন। এগুলো কথা হলো। তখন থেকে পুরো রাস্তায় মুখে কুলুপ এঁটে রয়েছে সে। বন্ধ ঠোঁট জোড়া চালিয়ে কিছু বলতে চায় রাজ। দেয় না নওশী। চোখে শাসিয়ে থামায় ওকে।
এক হাতে স্টিয়ারিং সামলে অপর হাত দিয়ে রাজ শ্রেয়সীর ওষ্ঠে চাপা হাতে সরায়, থুতনিতে আলতো করে চেপে নাকে কামড় বসায় একটা। মুখ কুচকে বুকে কিল দেয় নসি, রুষ্ট কণ্ঠে আওড়ায় পাজি লোক। বউয়ের গাল দুটো লাল হয়েছে আরও, নাকের পাটা তন উঠানামা করছে উষ্মায়। ড্রাইভিংয়ের ফাঁকে তা দেখে নিয়ে বলে রাজ, এখন তোমায় পুরো চেরি ফল লাগছে বউ। আমার দেওয়া নাম সার্থক হলো। তবুও চুপ রইল নসি, মুখ বাঁকায় এতে আর জ্বালাতন করে না রাজ। মনে জায়গা খোয়াইশ পেশ করে, রাগিনী চলো এই রাতে রাস্তায় হাঁটি, হাত ধরে পাশাপাশি কদমে কদম মিলিয়ে তুমি হাজার কথার পশ্চা সাজাবে। আমি ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় নির্নিমেষ মুখ দেখতে থাকবো তোমার। নসি চুপচাপ শুনে বরের রোম্যান্সে এক বালতি পানি ঢেলে দিল, কাট কাট নাকচ করলো। সেই দুপুরে খেয়েছেন, রাত অনেক হয়েছে, এইসব মাথা থেকে ঝেড়ে বাসায় চলুন। বিরস বদনে রাজ বলে, তুমি একেবারে পানসে বউ। নসিরও ইচ্ছে ছিল এমন আবহে রাস্তায় হাঁটবে একটু, বলতেও নিচ্ছিল তার আগেই রাজ বলে দেয়। এখন রাজের কথা মিটিমিটি হাসছে সে, জব্দ করেছে বেশ, তবে মন ভালো করে দেয় তখনই টুপ করে ঠোঁটে চুমু দিয়ে পড়ে থাকে বুকে। রাজের পাজা করলে নসি লিভিং রুম আসতেই নেমে পড়ে বাহুডোর হতে, দ্রুত তাড়া দেয় রাজকে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। ত্রস্ত যায় কিচেনে কিছু রান্না করতে হবে এখন। রাজু বউয়ের কথায় রুমের দিকে হাঁটা লাগায়। টুকটাক রান্না, রুই মাছের ঝোল, সাদা ভাত, বেগুন ভর্তা ট্রেতে সাজিয়ে নসি রুমে আসে। রাজ ওয়াশরুম হতে বেরিয়ে এলো তখনই তোয়ালে দিয়ে বইয়ের কপালের বিন্দু বিন্দু ঘামের ফোঁটা মুছিয়ে দেয় যত্নে। বাবু হয়ে বিছানায় বসে সে, নসিও হাত ধুয়ে প্লেটে খাবার বেড়ে খাওয়া দিতে লাগে। মুখোমুখি বসা তারা। নীরব কক্ষে রাজের খাবার চিবানোর শব্দ, শুধু বইয়ের মাছের কাটা বাছাইয়ের এক ফাঁকে রাজ কথা পারে, আমি অনুমতি দিলেও এরপর থেকে তুমি নিজেই কোথাও যাবে না। নিচু মুখটা তুলে কিঞ্চিত ভ্রু গোটায় নসি, হাতের লোকমা রাজের মুখে পড়ে সায় জানায়, বোঝালো কিছু কথা। রাজ, আমার আত্মীয়রা আপনারও আত্মীয়, তারা বরং খুশি হবে আপনি তাদের বাসায় গেলে। কেউ কার্পণ্য করবে না আপনার আপ্যায়নে, আর না তো পর বা খারাপ ভাববে। সদরে তারা ছেলের দরজা দেবে। মুখের খাবার গলৎকরণ করে বলে রাজ, বুঝেছি। আয়াত বুড়িটাকে সাথে নিয়ে আসলেও হতো। ঘুম থেকে উঠে যখন দেখবে না আমাদের, তখন কাল খবর করবে। হেসে কথা টেনে বলে নসি পুনশ্চ আওড়ায়, কাল আমি ভার্সিটি যাব, আপনি অফিস যাওয়ার পথে আয়াতকে সঙ্গে নিয়ে যাবেন। আমি দুপুরে খাবার নিয়ে অফিসে যাব একেবারে। মাথা নাড়িয়ে ঠিক আছে বোঝায় রাজ। খাওয়ার ফাঁকেই জ্বালিয়ে যাচ্ছে বউকে এক নাগারে। সুবহে সাদিক এখন। ভোরের মিশেলে প্রাণবন্ত প্রকৃতি আড়মোড়া ভাঙছে, তারা সচল হচ্ছে নিত্যকার সূচনায়। রাগী আয়াত গুটি গুটি পায়ে মনির রুমের দরজার সামনে আসে। ঘুম ভাঙতেই নিজেকে বাবার বুকে পায়, কিন্তু সে তো মনিকে বলেছিল তার সাথে থাকবে, এজন্যই তার এত রাগ। উষ্মায় আরও চোখ ছোট হয়, দরজা ধাক্কাতে থাকে জোরে জোরে। কাত হয়ে পেছন হতে বউকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে রামিম। এত জোরে শব্দ কানে আসতে নড়ে উঠল, তবু ঘুম পালায় না। বউকে ছেড়ে উপর হয়ে শুয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, শুভ্রপরি দরজাটা খুলে দেখো কে এসেছে। শব্দে পাশ ফিরে মিথিলা আরও কম্বলের নিচে ঢুকে যায়। সারা শব্দ নেই ওর আর। এদিকে দরজা ধাক্কার শব্দ বাড়ে, মাথার নিচের বালিশ পিষে ফোঁস করে শ্বাস ফেলে রামিম। উঠে বসে হাই তোলে। ঘুম কাতুরে বউকে দেখে পাশ হাতড়িয়ে টি শার্ট খুঁজে পায়ে গায়ে চাপায়, ব্যগ্র পায়ে বিছানা থেকে নেমে দরজা খোলে। সামনে আয়াতকে দেখে হাসি হাসি মুখ করে কোলে তুলে জানতে চায়, আম্মু কি হয়েছে? রুমের ভেতর উকিঝুঁকি করে উত্তর দেয় আয়াত, মনির কাছে এসেছি। ভেতরে ঢুকে রামিম প্রাণটাকে বিছানায় নামিয়ে দিয়ে বলে, মনিকে জড়িয়ে শুয়ে পড়ো, আমি আসছি ফ্রেশ হয়ে। পিছু ঘুরে কয়েক পা যেতেই আয়াত চিল্লানি দিতে থাকে। ধরফরিয়ে উঠে বসে মিথিলা। অগোছালো চুল, পরনের জামা ওর। এলোমেলো শ্বাস ফেলে আগলে নেয় আয়াতকে। রামিম বউ সহ ছোট্ট প্রাণটাকে মিশিয়ে নেয় বুকে। দুজন মিলে শান্ত করতে তৎপর হয়, তবু মোচড়ামুচি করতে থাকে আয়াত। হাত পা ছোটাছুটি করে বলছে অনবরত, বড় মনি কই? অসহায় চিত্তে রামিম মিথিলা থামাতে অক্ষম। আদুরের ছানাটাকে দুজন দুজনের মুখ দেখে, আবরুতের আধার ঘনায়। মেয়ের কান্নার আওয়াজে নাইম আসে সেথায়। অনুমতি চায় ভেতরে আসার। জামিল ওর বউ রোকসানাও আসে দরজার সামনে। অস্থির তারা। রামিম বউকে ওয়াশরুমে যেতে বলে, আয়াতকে কোলে নিয়ে হাঁটা ধরে বাইরে। কান্নার দমকে হেঁচকে উঠছে নাজুক প্রাণটার। চোখের পানিতে যেন যমুনা প্রবাহিত। রামিমের কাঁধে টি শার্ট ভিজিয়ে দিয়েছে চোখের পানিতে, পিঠে আলতো হাত বুলিয়ে দিচ্ছে, তবুও থামার নাম নেই। যার মেয়ে তার কোলে দিয়ে ঠোঁট উল্টে রামিম কারণ জানায় কান্নার। ভাবিজানের কাছে যাব। মা, মনি আসবে তো। গুড গার্ল না তুমি?
তারা কি এমন কান্না করে? বাবার আদরের কথায় সুস্থির হয় আয়াত কিছুটা। রোকসানা ওর মাথায় হাত বুলিয়ে চলে যায় নাস্তা রেডি করতে। জামিল কোলে নিতে গেলে যায় না আয়াত। নাইম সোফায় বসে মেয়েকে নিয়ে রামিম ঘুরে রুমে গিয়ে ফোন লাগায় ভাইকে। আচ্ছে সে বকে দেবে। কি দরকার ছিল কাল রাতে চলে যাওয়ার, এখানেই থাকতো। মায়ের কান্নায় নিজেরই খারাপ লাগছে এখন। মুশড়ে আসছে মন। রুম লাগোয়া জিম রুমে রাজ শরীরচর্চায় মগ্ন। ওয়েট লিফটিং এ ঘাম ঝরাচ্ছে বেশ। হাতের উঠানামায় পিঠের স্তন ফুলে ফেপে উঠছে। অর্ধনগ্ন দেহে শুধু ট্রাউজার পরা একধারে নিজের কার্যে রত সে। নিবন্ধ পায়ে নসি আসে সেখানে। বগল দাবায় এক হাত ইয়োগা ম্যাট, অপর হাতে কফি মগ। দু হাতে দূরে রাজ দাঁড়ায় সে। নির্নিমেষ পলকে হরণ করছে স্বামীর সুঠব পুরুষালী গাত্র। ফর্সা পিঠটা লাল হয়েছে পরিশ্রমে। খাঁজ খাঁজ শক্তপোক্ত পিঠ বেশ শ্বেতকায়ের তরল ফোঁটা সৌন্দর্য যেন কয়েক গুণ বাড়িয়েছে। নিজেরই হিংসা হচ্ছে এসব দেখে। ইচ্ছে করছে ওড়না দিয়ে ঘাম মুছে দিতে। ঠাই পায়ে ভুলে বসেছে সব। অমোঘ বাসনায় শুকনো ঢোক গিলল। নিজের পাশে কারো অস্তিত্ব অনুভব করে রাজ মাথা ঘুরিয়ে দেখে। নিজের বইয়ের মুগ্ধ সম্মোহনী দৃষ্টি দেখে বাঁকা হাসি ফোটে ওর। চোখ টিপে বলে, আসো একসাথে শরীর গরম করি, আই মিন এক্সারসাইজ। হাতের কফি কাপ বাড়িয়ে দেয় নসি। কথা বলে না, বললেই এখন রাজের আদরে পিষ্ট হতে হবে, তাই নিজের কাজে লেগে পড়ে সে। ইয়োগা ম্যাট বিছিয়ে বসে পড়ে যোগাসন করতে। রাজ কফিতে চুমুক বসিয়ে চোখ ছোট করে। বউটা তার একদম নিরামিষ। স্বামীর দুষ্ট খোয়াইশ বুঝেও তা পিছে ঘুরায়, পাত্তা দেয় না। বলে বিরস স্বরে, এমন সুযোগ হাতছাড়া করলে তোমার। বন্ধ চোখ মেলে বলে নসি, এত ভারী ইনস্ট্রুমেন্ট নিয়ে ব্যায়াম করে হাড়গোড় ভাঙার শখ নেই আবার। রাজ বউ পালালে সেও কি চুপ থাকবে? চুপিসারে বইয়ের পেছনে হাঁটু গেড়ে বসে শুরু করে জ্বালাতন। কানে ফু দেয়, চুল টানে, ঘাড়ে বাইট বসায়। দাঁত পিষে সহ্য করা নসি আর পারে না, ধমকের স্বরে শাসায়। হামাগুড়িতে সামনে আসে রাজ। টুপ করে বইয়ের ঠোঁটে চুমু দেয়। কপালে কপাল ঠেকিয়ে শুয়ে দেয় নসিকে বিছানো মাদুরে। বাম হাতে শ্রেয়সীর ঘাড়ের পাশে রাখে, ডান হাত ভাঁজ করে পিঠের পেছনে কপালে ভাঁজ ফেলে নসি পিট পিট পল্লব ঝাপটায়। রাজের পুশআপ দেওয়া ডাউনে একটা করে কিস করে ঠোঁটে অবাক নসি। তবে ভালো লাগায় ছেয়ে যায় মন অলিন্দ। বিস্তর হয় লজ্জালু হাসি, গালে টোল আসে। রাজ থামে। নসি হাত বাড়িয়ে ওর গলা জড়িয়ে ধরে, বলে, থামলেন কেন? পুনরায় শুরু করে রাজ। টানা 20টা ডন বৈঠক মেরে স্বল্প বিরতিতে উত্তর দেয়, গালের টোলে আমার হার্টবিট মিস হয়। হাসি চওড়া হয় নসির। রাজ নিচু হয়ে নাকে নাক ঘষে দেয় নাকে। টোলটায় শব্দ করে চুমু খেয়ে পুনশ্চ পুশআপ শুরু করলে মোবাইলের কর্কশ আওয়াজে থামে সে। বিরক্তিকর শ্বাস ফেলে, ত্যক্ত কণ্ঠে আওড়ায়, কোথাও শান্তি নেই একটু? দমল না রাজ, বাঁচতে দিল ফোনটাকে। নসি মাথা ডানে কাত করে ব্যাঘাত আনে রাজের কাজে। কোনো গুরুত্বপূর্ণ ফোন হতে পারে বলে সে। কথা বলে নিন, আমি এখানেই আছি। ফোঁস করে শ্বাস ত্যাগে উঠল রাজ। ফোন স্ক্রিনে ভাইয়ের নাম দেখে ঝটপট রিসিভ করে। ব্যগ্রতা ঢালে কথায়, এত সকালে ফোন, কিছু হয়েছে কি কলিজা? অপর পাশে রামিম রাগে গজগজ করছে। এখন বোকা সাজা হচ্ছে। নসি উঠে এসে এক হাত জড়িয়ে ধরে রাজের। কান পাতে ফোনে উঁচু গলা রামিমের, হয়েছে তো, তোমার জন্য আমার মা কাঁদছে, জলদি ভাবিজানকে নিয়ে আসো, না হলে কিন্তু খবর করে ছাড়বো। হাত দিয়ে ঘাড় চুলকে সায় জানায় রাজ। ফোন কেটে বইয়ের ওড়নায় মুখ মুছে দৌড় লাগায় নিচে। নসিও পিছু যায় রুমে এসে সেভাবে শার্ট গায়ে চাপাতে ধরে, বলে, আম্মুকে নিয়ে আসছি, নাস্তা রেডি করো। সাবধানে যাবেন। কপালে চুমু দিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ে রাজ। ওর এমন পাগলামি দেখে হাসে নসি। জানটা কাঁদছে, এজন্য হয়তো নিজেরও খারাপ লাগছে। আজ বাড়িতে নাহিদ। থমথমে মুখে হাতে খাবারের প্লেট নিয়ে মায়ের রুমের দিকে যাচ্ছে সে। এখন পরিবারকে সময় দেওয়া হয় না তার। বোনদের বিদায়ের পর দূরত্ব বেড়েছে মা বাবার সাথে। চিন্তিত সেও। সুশ্রী কায়ায় ভাঙন ধরেছে, ফ্যাকাশে পড়েছে মায়ের মুখ দেখলে নিজেরই বেদনার্তে বুক ছিঁড়ে নাদ আসে। কিন্তু তবুও কঠোর সে। এগো বজায়ে তৎপর রুমে ঢুকে সাইড টেবিল প্লেটে রাখে। শয়নরত মায়ের পাশে বসে সে। মাথায় আদরে হাত বুলিয়ে ডাকে, আম্মু। নার্গিস রহমান উঠে আদশোয়া হয়ে বসেন। দেখতে থাকেন ছেলের কঠিন মুখ। চোখের কোণা ভিজে ওঠে ওনার। প্লেট নিয়ে নিজেও হাতে লোকমা তুলে ধরে মায়ের মুখের সামনে নাহিদ। মুখ অন্যদিকে ঘুরিয়ে নেন তিনি। যতক্ষণ পর্যন্ত না মেনে নেবে তার কথা খাবেন না। পানি ভর্তি জগ আর গ্লাস নিয়ে রুমে আসে মৌ। তা রেখে দাঁড়ায় পাশে। বলে সে, খেয়ে নাও আম্মু। কঠিন আননে ক্রোধ ছড়ায় আরও নাহিদের। শক্ত কণ্ঠে বলে, এসব করে কি লাভ হচ্ছে? কই তোমার মেয়ে তো একবারও খোঁজ নিল না তার মায়ের। সে মরে গেছে না বেঁচে আছে জানার প্রয়োজনও মনে করলিনি। তাহলে তুমি কেন এসব করে নিজেকে
সাথে আমাদেরকেও কষ্ট দিচ্ছ। মা ছেলের মাঝে অসহায় বোধ করে। মৌ কেউ কম না কারো থেকে। শাশুড়ির পাশে বসে কিছু বলতে নিলে তার আগেই পুনরায় নাহিদ বলে, আব্বু সহ ওমরাহ করে আসো, ভালো লাগবে। তবুও ওই লম্পটের চৌকাটে পা ফেলার আবদার করবে না। মেনে নাও তোমার মেয়ে নেই। নাহিদ কিঞ্চিত উঁচু স্বরে শাসায় মৌ। মুখে হাত চেপে ডুকরে কেঁদে ওঠে নার্গিস। হাতের প্লেট শব্দ করে রেখে উঠে দাঁড়ায় নাহিদ। দরজা হতে সবটা শুনল নীরবে মুকুল। ভেতরে আসতে আসতে গম্ভীর গলায় বলতে লাগলেন, আমি এখনো বেঁচে আছি, কথার লাগাম টানো আব্বা। তোমার কেউ না হলে তারা আমার মা হয়। বইয়ের চোখের জল মুছিয়ে দিয়ে ছেলের উদ্দেশ্যে বলেন, কাল ঢাকা যাচ্ছি জামাই সব মেয়েকে দাওয়াত করতে। তাহলে আমিও এই বাড়ি আর থাকবো না। ছেলের কাট কাট রুষ্ট জবাবে ব্যথিত হলেন ভদ্রলোক। তবুও গাম্ভীর্য স্বর ধরে রাখলেন। বললেন, বাড়াবাড়ি করো না। রাগে বাবার সামনে বিছানায় পায়ায় লাথি মেরে বেরিয়ে গেল গটগট পায়ে নাহিদ। এবার মৌ সাহস পেল কথা বলার। পাশে খাবারের প্লেট দেখিয়ে শ্বশুরকে বলল, আমু যেন সবটা শেষ করে দেখবা। উঠে চলে গেল স্বামীকে সামলাতে। মুকুল হাত ধুতে চলে গেলেন। ফিরে নিজের হাতে বউকে খাওয়াই দিতে লাগলো। এবার যেন সব অসুখ পালিয়েছে। মুখে উজ্জ্বল ভাব, ঠোঁটে মৃদু হাসি। নার্গিসের কথা পারলেন, জামাইকে জানিয়েছেন আমরা যাচ্ছি? না, চমকে দিব। প্রাণ খোলা হাসলেন মাঝবৃদ্ধ বয়সী বৃদ্ধ দুজন। ভ্রু নাচিয়ে মজার স্বরে বললেন মুকুল, জামাই বাড়ি যাচ্ছ, কি কি নিবে সাথে? নাকি খালি হাতে আপ্যায়িত হতে হবে? প্রফুল্লতা কণ্ঠে উত্তর বিনা হাঁক ছুড়লেন নার্গিস। কই গো রুহুলের মা, জলদি আসো রুমে। ওনার বয়সী এক মহিলা আসে। ডাকার কারণ জিজ্ঞেস করে। দাঁড়া দেয় নার্গিস। আচারে যা রোদে দাও সব, হাঁস জবাই দিয়ে পরিষ্কার করে নাও কয়েকটা। মহিলা চলে গেলে স্বামীর মুখপানে চেয়ে হুকুমনামা পেশ করে, জেলেকে ডেকে পুকুরে জাল নামান। খাদিমকে খবর দিয়ে খামারে হাঁস কোরবানি দিন। এক ভাগ বিলিয়ে অপর ভাগ নিয়ে যাব। মা আমার খাসির মাংস ভালোবাসে খুব। মনোযোগী শ্রোতা আজ মুকুল মাথা ঝাঁকিয়ে হুকুমের শিরোধার্যতা জানায়। সবটা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিলেন। লেগে পড়লেন কাজে মুকুল। নিজের বুকেও প্রশান্তি হাওয়া বইছে। কতদিন মা দুটোকে বুকে আগলে নেওয়া হয় না, গালে মায়েদের আদর পাওয়া হয় না। ফুপি শাশুড়ির সামনে মাথা নত করে দাঁড়িয়ে রাজ সাহসী পাচ্ছে না কথা বলার। কি আশ্চর্য! কুণ্ঠিত সে। ওর সামনে সোফায় বসে আমেনা খাতুন, থমথমে মুখ ওনার। বউকে সাথে নিয়ে এলে বেঁধে রাখতাম না আমরা? তা না ফুপি, আসলে। রাজের বলতেই উঠে এসে দাঁড়ায় মুখোমুখি আমেনা। জামাইয়ের থুতনিতে আঙুল ছুঁয়ে চুমু দেয় সেই ডগায়। একের কথায় মন জয় করেছে ব্যবহারই একটা মানুষের পরিচয়। রাজের মন ভরে উঠল। চোখে নোনা জল। কে কবে এভাবে তাকে ভালোবেসেছিল? তাদের আদর পর্বের মাঝে আসলো রোকসানা। রাজকে ডাইনিংয়ে যাওয়ার তাড়া দেয়, বারণ করে রাজ। আজ থাক ভাবি, নৌশি পচে রয়েছে হয়তো। বুঝলো সবাই, আটকায় না আর রাজ দ্রুত ভাইয়ের রুমে গিয়ে কোলে তুলে নেয় ঘুমন্ত আয়াতকে। কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে। মিথিলা চাদর দিয়ে মুড়িয়ে দেয় প্রাণটাকে। রামিম রাগি চোখে দেখছে সব। মাফ চায় রাজ। আর এমন হবে না কলিজা, বিকেলে গাড়িসহ লোক পাঠিয়ে দিব তোমাদের নিতে। তাও চুপ। রামিম মাথা কাত করে জবাব বোঝায়। রাজ সবাইকে সালাম জানিয়ে বেরিয়ে পড়ে। চোখাটেই নসি রয়েছে অপেক্ষায়। হাসি খুশি সব কাজ সেরে মন টিকছে না আর। অস্থির হয়ে হৃদ তার। রাজের গাড়ি থামে সদর দুয়ারে। দরজায় আসতেই শ্রেয়সীর মুখ দেখে আনন্দ রেশ ছড়ায় বদনে। বুকে আয়াত এক হাতে নসিকে জড়িয়ে কপালে চুমু দেয়। আকুল আবদারে বলে তার স্বর, রাগিনী, আমিও বাবা ডাক শুনতে চাই। প্রশস্ত বুকটায় মুখ লুকিয়ে নেয় নসি। কপাল দয়ে লালিমা আভাইছে। মন পুরুষের এমন কথার উত্তর আছে কি? গলার কাছে শার্টের কলার খামচে ধরে সে। সবেতেই রাগ আপনার। আম্মু আব্বুর সাথে এটা কেমন ব্যবহার ছিল? আজ সুহা নাহিদ চোখের উপর থেকে হাত সরায়। এক বাক্যে থামায় মৌকে। এ বিষয়ে কিছু শুনতে চাই না। হতাশ মৌ পাশে বসে মুখ চোখ কুচকে আসে। গা গোলায় তড়িৎ মুখে হাত চেপে ছোটে ওয়াশরুমে। গলগল করে বেসিন ভাষায় নাহিদ বুঝলো না কিছুই। আহাম্মক বনে চেয়ে মুখে চোখে পানি ছিটিয়ে স্বাভাবিক হয়ে রুমে ফেরে। মৌ নাহিদের দিকে তাকাতেই পারছে না। সে ব্রাশ করছে। অবুঝ নয় সে। তার উপর ডক্টর নিজেই। 2 মাস ধরে পিরিয়ডে হেরফের চলছে। সিনট্রোমাস দেখা যায়নি, এই জন্য মাথা ঘামায়নি। তবে এবার শিওর, তাও টেস্ট করিয়ে নিতে হবে। তাই এখনই নাহিদকে বলবে না মনস্থির হেতু। নাহিদের, আপনি ঠিক আছেন? শরীর বেশি খারাপ লাগছে, ডক্টর ডাকবো? এত সব প্রশ্নের এক বাক্যে ইতিটানে মিথ্যা উত্তর দেয়। জি ঠিক আছে, গ্যাস হয়েছে একটু।
অবিশ্বাস্য লাগলো নাহিদের, হাত বাড়িয়ে কাছে টেনে নিল, থুতনি ধরে মুখটা এদিক সেদিক ঘুরিয়ে বলল, এত ব্লাশ করছেন কেন? শরীর খারাপ হলে তো চোখ মুখ ফ্যাকাশে হয়। আচমকাই বুকে সিটিয়ে গেল মুখ ফুটে বলতে পারল না। আপনি হয়তো বাবা হতে চলেছেন। মধ্যাহ্ন লগনে ধরিত্রী পুড়ছে সূর্যতাপে, গরমে টেকা দায় যেন। ভ্যাপসা গরমে অতিষ্ঠ সব ছাতা মাথায় রোদ ঠেকাতে রাত পথচারীরা, কিন্তু কৃত্রিম হিম পড়া বিশাল কনফারেন্স রুমে রাজ ব্যস্ত। তার সামনে টেবিলে বাবু হয়ে বসে আইপ্যাডে কার্টুন দেখছে আয়াত। একটু পর পর রাজ আঙ্গুর ফল মুখে পুরে দিচ্ছে মায়ের। মিটিংয়ে সশরীরে থাকলেও মন নেই তার। দেশ বরণের সব কোম্পানির প্রতিনিধিরা বিরক্ত, কিন্তু ভয়ে কেউ মুখ খুলছে না। কারিগরি, লেবার, সক্ষমতা, প্রফিট সব মিলিয়ে তাদের লাভ অংশ আসবে রাজের সাথে কাজ করলে। তাই চুপচাপ হজম করছে, মুখ খুলেই এক বাক্যে অপমানিত হয়ে বেরিয়ে যেতে হবে এখান থেকে। প্রেজেন্টার মনিটর স্ক্রিন দেখানো প্রোডাক্টের বর্ণনা দিচ্ছে। আপাতত সব মনোযোগ সেথায় দিয়ে রাজকে ইগনোর করলো। মিটিংয়ের মাঝখানে আয়াতের হাসিতে সবার নজর ঠিকরে পড়লো রাজের ওপর। মেজাজের খেই হারিয়ে একজন বলেই ফেললো, স্যার, পে অ্যাটেনশন। অগ্নি চোখে চাইল রাজ, টেবিল চাপড়ে খামোশ করে বাজখাই গলা তার। নো মোর ওয়ার্ডস। আয়াত ভয়ে তাকায় রাজের দিকে, স্বল্প হেসে রাজ ওর ঠোঁটে চুমু দিয়ে বলে, কিছু না মা, এখানে সবাই ডিস্টার্ব করছে, চলো কেবিনে যাই। উঠে কোলে তুলে নেয়। যেতে যেতে সবাইকে শুনিয়ে মিনাকে বলে, কারো পোষালে চুক্তিপত্র করে কেবিনে আসবেন, আমি সাইন করে দিব। দুপুরে খাবার খাওয়াতে নসি আসে অফিসে, তার পেছন ব্যাগ বহনকারী কর্তেক গার্ড। রাজের কেবিনে ঢুকে তারা কেবিন সোফার সামনে টেবিলে রাখে যায়। সোফায় আশ করে বসা নসি রাজ পাশাপাশি আয়তে নানান প্রশ্নের উত্তরে লেগে যায়। রাজের চোখ যায় টেবিলে, ঠোঁটে হাসি ভিড়ে। সে প্রথম যেদিন নসি এসে তার ডেস্কটপে সব বানিয়েছিল, আজও তেমন। আয়াতের ফেরি ব্যাগ, খাবার ব্যাগ, এই সব আরও নানান ব্যাগে ভরা। আড্ডা ভগ্ন হয় নসির কথায়। বেলা হয়েছে, খেয়ে নিন। মেঝেতে বাবু হয়ে বসে যায় রাজ, কোলে নেয় আয়াতকে। সোফায় বসা নসি এক প্লেটেই তিনজনেই খেতে লাগে। নিজে খেয়ে ওদের খাওয়ায় দেয়, যেন ফ্যামিলি টাইম চলে। খাওয়ার মাঝে খুনসুটিতে মাতে তারা। আয়াত হাত দিয়ে রাজের মুখ বন্ধ করে রাখে। সে আগে লোকমা নেবে তাই, তবুও রাজ ঠোঁট নেড়ে বলে, দুষ্টু আম্মু। খানিক মৃদু চিল্লিয়ে ওঠে। আয়াত বিরোধ করে, না বাবু দুষ্টু। রাজের পেটে মুখ নাক ঘষে কাতুকুতু দেয়। খিলখিলিয়ে হাসির তোরণে ভরে ক্যাবিনের চার দেওয়াল। তাদের এই মধুর সময় ভাটা ফেলতে উপস্থিত হয় শাহ ওয়েন। গার্ডে নিষেধ অমান্য করে চলে এসেছে ভেতরে। ওর আগমনে হকচকিয়ে যায় নসি। দ্রুত ওড়না দিয়ে মাথা ঢাকে। রাজ উঠে দাঁড়ায়, আয়াতকে বইয়ের কোলে দিয়ে ওয়াইনের সামনে মুখোমুখি হয়। উপরে শান্ত অথচ পকেটে হাত গুজে হুঙ্কার ছুড়ল, তোর সাহস কিভাবে হলো বিনা অনুমতিতে ভেতরে আসার? ওয়াইন থমকে বিস্মিত, তার চোখ নজর এক পলকে চেয়ে সামনের অচেনা হুরকে দেখে বিমূঢ় নেত্রে চোখ দিয়ে গিলছে রমণীর সৌন্দর্য। হুঁশ নেই যেন আশপাশের, কামুক নজরে দূর হতে আশ্বাদ নিচ্ছে এই নারীর। জড়তা আসে নসির বদনে, আড়ষ্টতায় নুয়ে আসে দেহ। হাসপাস লাগে, প্রচণ্ড রম হয়ে উঠে। এমন ঘৃণ্য নজরে কাঁটা দেয় শরীরে। রাজ প্রশ্ন করে উত্তর না পেয়ে ক্রুদ্ধ। আবার ওয়াইনের নজর পরোক্ষ করে আরও হিংস্রত্ব আসে মেজাজে। দাউ করে জ্বলে ওঠে সে। রগের নীলবর্ণতা জানান দেয় রাগের আভাস। খেই হারিয়ে মুহূর্তে ওর নাক বরাবর ঘুষি দেয়। সম্বিত আসে ওয়াইনের, ছিটকে পেছনে যায় মারের তোড়ে। নাকে রক্ত আসে, হাতে চাপে তা সামলে নাই উঠতে। রাজ পরপর ওর কলা ধরে বাইরে নিক্ষেপ করে। কেবিনের গর্জন দেয়, এরপর এমন হলে জানে মেরে দিব। প্রশান্ত শ্বাস ফেলে নসি। দ্রুত পানির গ্লাস সাবার করে দম নেয়। রাজ এসে আগলে নেয় ওদের। তাদের রাজের এই রূপ ভয়ে ঠাসা আয়াত। বেশ আদরে মায়ের ভয় তারাই সে আশ্বস্ত করে নসিকে, আর এমন হবে না। গুমট ভাব ধরে পিনপত নীরবতায় আচ্ছন্ন হয়ে আছে এতক্ষণের হাস্যরম ভরা কেবিনটা। গুমরা ধরা সেথায় নির্লিপ্ত বসে রয়েছে নসি। রাজের কোলে দুপুরে ভাত ঘুমে তন্দ্রিত আয়াত বেঘরে। রাজ পিঠে হাত বুলিয়ে দিচ্ছে ওর। একটু পর পর সোফায় গা এলিয়ে দেওয়া রাজ বুজে থাকা চোখ খুলে টান টান হয়ে বসলো। নিস্তব্ধতা ফিকে করে বলে সে, চলো বাসায় রেখে আসি তোমাদের। নসি বিরস বদনটা তুলে চাইল মন পুরুষের মুখে, হা না করলো না। না তো উঠে দাঁড়ালো বসা হতে, ঠায় জায়গায় থেকে পাল্টা কথা পারে, আমি সবটা জানতে ইচ্ছুক রাজ। আভাসিত রাজ দীর্ঘকায় শ্বাস নিয়ে ধাতস্থ করে নিজেকে। আয়াতকে সোফায় শুয়ে দিয়ে শ্রেয়সীর বুকে মুখ লুকিয়ে জড়িয়ে নেয়। উগলে দেয় এতকালের লুকায়িত কাহিনী। উষ্ণ বক্ষের আড়ালে চাপা কষ্ট হেসে বলতে শুরু করে, সবে সবে বাংলাদেশ থেকে আমেরিকা পাড়ি জমিয়েছিল নিজামুল পড়াশোনার জন্য। দেখতে সুদর্শন তাগড়া এক যুবক,
বাবার জমিজমা বিক্রি করে পাড়ি জমায় উচ্চাকাঙ্ক্ষার জীবনাবাসনে, কিন্তু তার পরিবার ছিল রক্ষণশীল। সে দেশে পড়ার পাশাপাশি কাজ নেয় এক কাগজ কলে, বেতন ভাতা ভালো, সাথে পশ্চাৎ জীবনধারায় অভ্যস্ত। সে কলিগদের সাথে জড়ায় জুয়া, মদের নেশায়, হারিয়ে ফেলে জীবনের গতিপথ। সেই আসরেই দেখা হয় তার প্রথম স্ত্রী ওইনের মা এলিজাবেথের সঙ্গে। সম্পর্কে জড়ান দুজন, বিয়ে করে নেয়। তবে বছর ঘুরতেই টানাপোড়েন শুরু হয় তাদের বৈবাহিক সম্পর্কে। সেই সাথে জুয়াতে আসক্ত নিজামুল হারায় সব কিছু, দেনা পড়ে যায় অনেক। সেই চাপে পড়ে পালিয়ে আসে দেশে বউ বাচ্চা রেখেই। এভাবে ভালোই চলছিল সব। দেশে আসার 1 বছর পর আবার বিয়ে করে আমার মায়ের সঙ্গে। আমার মা ছিলেন স্বামী ভক্ত, তাদের ঘর আলো করে আমি আসি, কিন্তু বাবা চাচার দ্বন্দ্ব শুরু হয়। একদিন বাবাকে ফোনে কথা বলতে দেখে খোঁজ পায় ভাইয়ের প্রথম স্ত্রীর। তৎপর হয় তাদের দেশে আনার জন্য, সফলও হয়। রামিম হওয়ায় 4 বছর পর হঠাৎ বাড়ির চৌকাঠে আসে বড় বউ, সাথে তার সন্তান। সবাই অবাক, দাদি মানে না এই সম্পর্ক। তৎক্ষণাৎ দাদা ত্যায্য করে বাবাকে। তখন এত বুঝ হয়নি, আমার 6 বছরের ছিলাম মাত্র। ওই মহিলাও তার অধিকার না নিয়ে যাবে না বলে বসে পড়ে ঘরের দরজায়। পরিবারের মান সম্মানের কথা ভেবে আম্মুর কথায় পড়ে থাকতে দেয়া হয়। এতে শুরু হয় পারিবারিক কলহ। কিছুদিন পর এত বড় ধাক্কা সইতে না পেরে আমার মা হার্ট অ্যাটাক করেন। পাড়ি জমান পরপারে, এতিম হয়ে আমরা। বাবাও হাত তুলে নেয় মাথার উপর হতে। 9 বছর পর দাদু মারা গেলে বাপের মুখ দেখি, কিন্তু সাথে ভিন্ন এক নারী ছিল। কোলে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে। যেটুকু শ্রদ্ধা ছিল তাও ঘৃণায় রূপ নেয়। ভেবে নেই বাবা নাই আমার, লেখাপড়ায় মনোযোগ দেই। দাদি কলিজা সহ ঠাই নেই মামার বাড়ি। আজ এই যা বৈভব প্রতিপত্তি সব নানার সম্পদ দিয়ে ইনভেস্ট করি, ব্যবসা দাঁড় করাই। কিন্তু দাদা নাকি তার সম্পত্তি আমার নামে হুইল করে গেছে, যা আমি জানি না। তাই ওরা আমার পেছনে লেগে পড়েছিল। মামলা চলেছে 2.5 বছর। সেই হতে মন থেকে উঠে গেছে ওরা। ভাঙা ভেজা গলা কিন্তু চোখের জল নেই এক ফোঁটা। রাজের কি শক্ত পুরুষ, হতবাক নসে ভাষা খুইয়েছে নিজের। বুকে চিরে নাদ আসে নিজেরও। ধীর লয়ে মন পুরুষের পিঠে হাত বুলিয়ে দিতে শুরু করে। থুতনি চেপেছে বরের মাথায়। কথা শেষ হতেই বিষাদ বায়ু আসে বুকের গহীন হতে। নসি বলে তার স্বরে, রাজ, আপনার সব আছে এখন, তাই ওরা যা চায় করে দেবেন ওদের। তাহলে তো আর কোনো ক্ষতি করতে পারে না আপনার। তাও চুপচাপ রাজ পড়ে রয় বইয়ের ছোট্ট বুকটায়। ফের নীরবতায় ডুবলো কেবিন। পরপর হঠাৎ ফোনের কর্কশ শব্দে ভারী হয় আবহ। মুহূর্তটা ব্যাঘাত আসে রাজের কর্মে। চক্রান্ত শব্দ তুলে মুখ দিয়ে স্ক্রিনে ম্যানেজারের নাম্বার দেখে নসি নিজেই ফোন রিসিভ করে। সালাম জানালে উপাস হতে তার উত্তর দিয়ে কথা পারেন জয়নুল। স্যার কোথায় ম্যাম? ব্যস্ত একটু, আমাকেই বলুন। আপনার সাথে কথা বলার জন্য অনুমতি নিতে ফোন দেয়া স্যারকে। আসলে আপনার পাঠানো ডিজাইনে ফিটিংস সমস্যা এসেছে। মডেলদের এখন তো পরিবর্তন করা যাবে না। অ্যাড করেছে, ম্যাগাজিনে এসেছে। তাই যদি আরো 2টা ড্রেস কোড পাঠিয়ে দিতেন। দীর্ঘ বক্তৃতা দিয়ে থামে জয়নুল। উৎসুক রয় ম্যাডামের মত শোনার। বিধির লয়ে জবাব দেয় নসি, ঠিক আছে, আমি নতুন ডিজাইন পাঠিয়ে দিব। আর পুরনো 2টা পরে কাজে লাগানো যাবে। চওড়া হেসে ধন্যবাদ জানায় ময়নুল। ফোন কেটে নসির নিজেই রাজের মাথা বুক থেকে তুলে মুখের সামনে নিয়ে দেখে সেথায় রাজ্যের বিরক্তি। হাসিও পায়ে খানিক চোখে হেসে মাথা ঝুঁকিয়ে টুপ করে চুমু দেয় একটা মন পুরুষের ওষ্ঠে। রাজ ফের মুখ গলার খাজে রাখতে উদ্যত হলে নাহামায় নসি। পিঠে রাখা হাত এক গালে রাখে ওর। আদরের শর্ট তার, রামিম ভাইয়া আর সোনাকে আনার ব্যবস্থা করুন, আমি বাসায় যাই। সায় দিল রাজ। এমনিতেই মায়ের কথা মনে হওয়াতে মুড খারাপ। ভাইয়ের সঙ্গ পেলে হয়তো ভালো লাগবে। নসি আয়াতকে কোলে নিতে ধরলে রাজ নিজেই নেয় কোলে। ভ্রুতে ভাঁজ পড়া বউকে বলে, আমি তোমাদের রেখে ভাইকে আনতে যাব। আর কাজ পরে করে নিব।
বইয়ের তড়িৎ প্রশ্নে স্বল্প হেসে উত্তর পারে পুনশ্চ। ওর এক হাত জড়িয়ে কদম মেলায় নওশি। ধাক্কায় হুমড়ি খেয়ে মেঝেতে ঠুকে কপাল চোট আসে ওয়াইনের। ফুলে গিয়েছে জায়গাটা। অপমানিত হয়ে এসে এখন নিজের কক্ষে ক্ষতস্থানে আইস ব্যাগ চেপে রাগে ফুঁসছে। যেন লঙ্কা কাণ্ড ঘটাতে পারলে শান্তি মিলত। ওর রাগের পারদ আরও বাড়তে উপস্থিত হয় সেখানে ম্যাথিও। ভাইয়ের অবস্থা দেখে হাস্যরসে ব্যঙ্গ সুর ঢালে কণ্ঠে। সার ধাক্কা দিয়েছে। কপালে রাখা বরফ খণ্ডটি উষ্মায় ছুড়ে দেয় ওয়াইন। শানিত নজর তাক করে বোঝায় চুপ থাকতে থামে না ম্যাথিও। নিজ কর্মে অটল থেকে রাগিয়ে দেয় আরও উচ্চ রবে বলে পুনশ্চ। ভাইয়ের সামনেই রাগ ফুঁস হয়ে যাবে, শুধু আমাদের বেলায় হম্বিতম্বি। ক্রোধিত ওয়াইন দু হাত দিয়ে মাথার পেছনে চুল খামচে ধরে ফোঁস করছে থেকে থেকে রক্ত লাল চোখ জোড়া বুঝে নেয়। হালকা শ্বাস নিঃশ্বাস ছাড়ে পরপর। তেমনি থেকে রুষ্ট আদেশ দেয়, আমার বেডে ওই হুড়কে চাই। আমকায় ম্যাথিও অবাক, তার নেত্র ছড়ায় প্রকট। ক্ষণ বলে অট্ট হাসিতে ফেটে পড়ে। হাততালি দিয়ে বাহবা জানায় বলে, তোমার মুরত জানা আছে, ভাইয়ের বালটাও বাঁকা করতে পারোনি, আর তুমি কি না তারই কলিজায় হাত দেওয়ার কথা ভাবছ? দাবার চাল মনে আসে, আরো লোলুপ করে তুলতে চায় মেথিও ওকে। পুরো মুখোমুখি আসে ভাইয়ের। 2 ইঞ্চি ব্যবধান হবে হয়তো তাদের। ঠান্ডা গলায় ফিসফিসে স্বরে আওড়ায়, বড় হুর তো কিছুই না। বোকার মতো ওয়াইন শব্দ করে, মানে হলো ছোট হুরকে তো দেখুনি, গোলাপি বরণ গায়ের রং, পান পাতার মতো আব্রু, লাল কোটপুট, যেন ছোঁয়া দিলেই লহু পড়ে যাবে সেখান থেকে আগুন। সে বনের বর্ণনায় শ্বাস ঘন হতে থাকে ওয়াইনের। উপরে ঠোঁট ধারা, নিচের ঠোঁট কামড়ে ধরে চোখ বন্ধ করে নেয়। ভাবতে বসে কেমন হবে রমণীটি। মনে যেন আঁকতে চায় অভাব সে রূপসীর। কামনায় তপ্ত হয় রন্ধে রন্ধে। চকিত দেখে খুলে তারা দেয়, দেখবো আমি তাকে। কিঞ্চিত হাসি খেলে যায় ম্যাথিউর। করপটে বাক্যে দিয়েই মাছ শিকার করে মাংসের ভোজন সারবে সে। শটান হয়ে বুকে হাত বাঁধে, চোখ ছোট ছোট করে সাবধান বাণীও শোনায়, মোর ঘুরে যাচ্ছে, নিশ্চিন্তে নেই কিন্তু ভেবে দেখো। ওয়াইনও দাঁড়ায় বসা হতে বাঁকা হেসে ব্লেজার তুলে নেয় হাতে। হাসকি স্বরে বলে, বোনের মুখের সামনে ঝুঁকে আওড়ায়, সৌন্দর্যের মধুভোগ করতে হলে তো একটু কাঠখড় পোড়াতে হবে। শয়তানি হাসিতে মাতে দুজন স্বার্থে লোভী তারা, আর সাথে নারী লোলুপ বারণে খোলস ছাড়বে না তাদের, বরং আরও বাড়িয়ে দেবে পাওয়ার স্পৃহা। 4 দেওয়ালে বাজে ওয়াইনের ঝংকার কথা, সে আমার হবেই। ব্যাগপত্র বোঝাই করে রামিম বিছানায় বসে বইয়ের অপেক্ষায় রত। গাড়ি আসবে তাদের নিতে, স্বজনদের সাথে বিদায় নিতে হবে, কিন্তু তার সপ্তাদশীর খবর নেই। অনবরত পা ঝাঁকিয়ে চলেছে সে। সকালের ঘটনার পর থেকে এমন করুণ অবস্থা রামিমের। অভিমান ভাঙতে হবে বইয়ের, কিন্তু ম্যাডামের পাত্তা নেই। ভাই যাওয়ার পর রোজকার মতো সে একটু ছাদে যায়। মৃদুমন্দ হাওয়া গায়ে শিহরণ তোলে যেন। ছাদ হতে আশেপাশের এলাকায় নজর বোলায় রামিম। পরনে আজ লুঙ্গি, ওর খালি গায়ে বেশ ফুরফুরে মেজাজে উপভোগ করছে সময়টা একলা মনে। ভালো কাটলো এমন ঘুরতে এসে। এভাবে তো কোনো আত্মীয়র বাড়ি যাওয়া হয় না। সেই কবে গ্রামে গিয়েছিল, তারপর আবার শহরে জীবন ফিরে এসেছে। নিজের ভাবনার মত্ত আমি বুঝলো না কেউ তাকে দূর হতে দেখছে নির্নিমেষ। পাশের বিল্ডিংয়ের এক মেয়ে ছাদে কাপড় শুকাতে দিতে এসে এমন ম্যাচোম্যানকে দেখে শকড, বিস্মিত সে। এমন বলবান বডি বিল্ডারদের তাদের পাশের বিল্ডিংয়ে আর সে বেখবর ছিল জন্য। ঠায় দাঁড়িয়ে চোখে গিলছে রামিমকে। খাজ পড়া পেশিবহুল ইস্পাত, দৃঢ় হাত, পেটানোর পিঠ টানছে যেন ওকে। তবদা খেয়ে রমণী পলক ঝাপটাতেই ভুলে গেছে যেন। তখনই মিথিলা আসে ছাদে, নম্র পায় হাতে তার কফি মগ। প্রফুল্লতায় ঘেরা মন অলিন্দে হঠাৎ ক্রোধ ছড়ায়। শান্ত নদীতে মুহূর্তে বান ডাকে যেন। মন পুরুষকে এভাবে একটা নারী গিলছে দেখে ঝুপ করে অভিমানে ছেয়ে যায় ভেতর। সাহসাই তেতো হয়ে আসে মুখ, তপ্ততা ছড়ায় সর্বাঙ্গে। ধপ করে ফুঁসে ওঠে হাতের মগ আছাড় দেয় মেঝেতে। সেই বিকট মৃদু শব্দে রামিম পিছে চায়। মিথিলার এমন কাণ্ডে বুঝলো না কি হলো এটা। চোখ ছোট করে মুখ খুলবে বেখেয়ালিতে নজর আসে এক মেয়ে এখনো তার দিকেই পলকহীন তাকিয়ে। এহেন শব্দে তবুও অনর যেন থামে না। আর মিথিলা গমগমে আওয়াজ তুলে ফিরতি পথ ধরে। শ্রেয়সীর মন পড়ে। রামিমও পিছু ছোটে যাওয়ার আগে চোখ দিয়ে শাসায় মেয়েটাকে। হাঁক ডাকে অস্থির রামিম, তাও গলল না মিথিলা। সেই অবধি মুখ ফুলিয়ে রেখেছে, পাত্তা দিচ্ছে না বরকে। এদিকে অসহায় রামিম অপরাগ। বাসায় হলে জাপটে ধরে পটাপট কয়েকটা চুমু আর ভালো মন ভোলানো কথা বলেই গলে যেত। এখন তো তা সম্ভব না। বাসা ভর্তি মানুষ। চুপচাপ বসে মুখ কুঁচকে নিল সে। মন চাচার সপাটে চর মারতে মেয়েটাকে অস্ফুট বিড়বিড়ালো,
যত সব বেহায়া মেয়ে। তৎক্ষণাৎ ডাক আসে রামিমের, বেরিয়ে গেল রুম হতে। চুপ করে মনটা খারাপ হলো ওর। আমেনা খাতুনের আদরে বেশ কাটলো দিন কয়টা। মিথিলা রোকসানের বুকে নাইম জামিল দাঁড়িয়ে পাশে। রামিম আমেনাকে এক হাতে জড়িয়ে নেয়, আবদার করে, ফুপি আমাদের বাড়িতেও যাবে, কিন্তু না হলে আর আসবো না এই বাড়িতে। চোখের জল ভেজা ওনার, তবুও সামান্য হেসে আঁচলের তল হতে একটা সোনার চেন বের করে হাতে দিলেন রামিমের। গাই গুই করে মানা করে রামিম, মায়ের মতো যে যত্ন আত্মি করলা তাই অনেক, এটা নিতে পারবো না। নাইম শুধরে দেয়, মায়েরা কিছু দিলে বারণ করতে নেই ভায়া। আমিনা রামিমের কপালে চুমু দেয়। মিথিলা ফোরন কাটে, সব আদর বুঝি জামাইয়ের জন্য? জামিল এগিয়ে বোনের মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, তুমি তো পর হয়ে গেছো। মৃদু দমকায় আমেনা ছেলেকে এগিয়ে এসে ভাতিজিকে বুকে জড়িয়ে দোয়া পড়ে দেন। নিচে 3টি গাড়ি আসে। তখনই রাজ নেমে হুকুম দেয় ওপরের হাতে সব লাগেজ নামাতে গার্ডদের। উপরে যায় বসের আদেশে। তারা বাতে ব্যথার জন্য নিচে নামলেন না আমেনা, জামিল, নাইম, রোকসানা, মিথিলা। রামিম নামলো নিচে। কোলাকুলি সারে রাজের সাথে খোঁজ খবর নেয়। মিথিলা এসে রাজকে আদেশ করে, ভাইয়া গাড়ির দরজা খুলে দাও। সবাই চায় মিথিলার মুখের ছাদ থেকে ফেরার পর এমন অবস্থা করে রেখেছে আবরুর। রোকসানা জিজ্ঞেস করেছিল বলে কিছু হয়নি, তাই আর ঘাটায়নি। রাজভাইয়ের মুখে নজর তাক করে চোখের ইশারা জানতে চায় আবার কি হলো। মিথিলাকে শুনিয়ে রামিম জোরেই বলে, ওর তো একটাই কাজ, গাল ফুলিয়ে থাকা। ভাইয়া রাগান্বিত মিথিলার ডাকে রাজ দেরি না করে দরজা খুলে দেয়। মিছে ধমক বসায় ভাইকে। রামিম ঘাট চুলকায় লাজে। বাকিরা মুগ্ধ হয়ে দেখছে ছোড়েদের দুষ্টুমি। রাজ শেষবার হ্যান্ডশেক করে বিদায় নেয়। রোকসানা পই পই করে বলে, এবার আমাদের বাসায় যাবেন ভাবি? অবশ্যই ভাইয়া, ছুটি পেলেই যাব। কাজের লোকও নেমে আসে। সব 5টা লাগেজ ওদের হাতে। নাইম জামিল হাতে হাতে তার গাড়িতে উঠাতে হেল্প করে। রামিম বাধা দেয়, মজার ছলে বলে, 4টাই তোমাদের বোনের। জামিল ওর ঘাট চাপড়ে বলে, দেখতে হবে না, রহমান বাড়ির ছোট গিন্নি সে। নাইম সহ রাজ এক গাড়িতে, চড়ুইরা আলাদা এক গাড়িতে যাচ্ছে। বাকিটাই লাগেজ সহ। সব গার্ডরা কামুক নয়নে দূর আড়াল হতে সবটা দেখে নিল। ওয়াইন থমকে সে এমন সুশ্রী সুদর্শনা কমই দেখেছেও। হাঁ হয়ে পিবরের নেত্র বড় বড়। পাশে থাকা বোনকে বলে, এরা আসলেই বাঙালি মেয়ে। মুখে হাত চেপে হাসে ম্যাথিউ। ভাইয়ের মনে জ্বর তুলেছে সে। এখন তাণ্ডব দেখা বাকি। ফিস ফিস স্বরে বলে, তা জানি না। উচ্ছ্বসিত বদনে সব জিনিস নিজের হাতে গোছগাছ করছে নার্গিস। কিচেনে ব্যস্ত। তিনি বইয়ের ডাকেন, থামে। পিছে মুড়ে ভ্রু গোটান। কাছে ডাকেন মৌকে। সে এগিয়ে গেলে গালে কপালে হাত রেখে পরোক্ষ করেন। উদ্বিগ্ন স্বর গলায় ঢালেন, মা, চোখ মুখ এমন ফ্যাকাশে দেখতে লাগছে কেন? হায়ায় রাঙা আব্রু হলো মোয়ের। নজর লুকাতে ব্যস্ত সে। সেথায় দৌড়েই আসে নাহিদ। চড়া গলায় ধমকায়, সাথে তড়িৎ বলার সুযোগ না দিয়ে পাজা কোলে তুলে নেয় বউকে। মুখ নার্গিস ধমকে যায়। সন্দেহ আছে মনে। দ্রুত পথ আগলে ধরেন ছেলের। এসব মাতৃত্ব ছাপ বুঝেন তিনি। সন্দেহটা উগলে দেন, নতুন মেহমান আসছে নাকি আব্বু? নাহিদ জানে না, বুঝতেও পারলো না মায়ের কথা। মৌ কিছু বলেনি কি তেমন। ভেবেছে শরীর খারাপ সামান্য। মায়ের কথায় তাকায় বইয়ের মুখে, ফের মায়ের বদনে চেয়ে বলে, নতুন মেহমান মানে? বাবার হাত ধরে এদিকেই এগিয়ে আসছে মিনারা। ভাতিজার মুখে এমন কথা শুনে উচ্চ রবে হৈ হৈ করে ওঠে, ইয়া আল্লাহ, বংশের বাতি আসছে। বাবা শুনলেন? বাবার মুখে চেয়ে ফের আওড়ায় আনন্দে রফিকুল রহমান। এক চাটি ওপরে গলা উঁচিয়ে হাঁক ছাড়ে, কইরে রহিম, আমার ফোন নিয়ে আয়। মুকুলকে ফোন দিতে হবে। সারা গ্রামে মিষ্টি বিলি করবো। নাতির ঘরে প্রতি আসছে বলে কথা। তোমরা থামবে? এক বাক্যে থামিয়ে দিল সবাইকে। মৌ কবেই মুখ লুকিয়ে নিয়েছে স্বামীর বুকে। নাহিদ ডাকে, মৌ। কথা নেই ওর। চুপচাপ বুকের কাছের বোতাম খুঁড়ছে নাইট। সবার মুখ একবার দেখে নিয়ে হাসি, তৃপ্তির হাসি। আশ্বস্ত করে, টেস্ট করতে হবে। পা বাড়ায় রুম অভিমুখে। মিনারা বলে, ভাবি তাহলে কি তুমি জামাই বাড়ি যাবে? জি, খুশির খবর দিতে হবে না? নার্গিসের কথা টেনে বলে ফের মিনারা, আমি তাহলে আর না যাই? বৌমাকে দেখাশোনা করতে হবে। এ খবর পেলে তো আত্মীয়রা আসবে। যা ভালো বোঝো তাই করো ভাই। নার্গিস বলে শ্বশুরকে তাড়া দেয়, রহিম সাহেব হয়তো ব্যস্ত, আপনি নিজেই ঘরে গিয়ে ফোন দিন ছেলেকে আপনার। হ্যাঁ হ্যাঁ, সাথে বাড়ির মানুষকেও জানাই।
হাস্যবদনে জবাব দিয়ে হাঁটা লাগান তিনি। মনে মনে বলেন, দেখেছো মিনারার মা, পুতির মুখ দেখারও সৌভাগ্য হয় বুঝি আমার। রুমে এসে বিছানায় বসিয়ে দেয় মৌকে। নিজের পায়ের কাছে বসে বইয়ের হাত দুটো নিজের হাতে মুঠোতে নিয়ে উল্টো পিঠে চুমু দেয় নাহিদ। নজরের মিলন ঘটিয়ে নেয়। শরমে চোখ খিচে বন্ধ করে মৌ। এতে নাহিদ বলে, এ মৌ তাকান। দুপাশে মাথা নাড়ে মৌ, তাকাবে না। নাহিদ উঠে বইয়ের পাশে বসে বুকে জড়িয়ে নেয়। এই অনুভূতি প্রকাশে সে ব্যর্থ। ভালো লাগায় পুলকিত সে আদরের স্বরে বলে, এত সুন্দর উপহার দিলেন আমাকেও, ফিরতি কিছু দিতে হবে। শার্টের প্রথম বোতামটা খুলে উন্মুক্ত বুকটায় ঘ্রাণ নেয় মৌ। সেথায় নাক ঘষে না বোঝায়, লজ্জিত ভঙ্গিতে কথা পারে। এভাবে ভালোবাসবেন, তাতেই হবে। শুধু আপনি হলেই আমার আর কিচ্ছু চাই না। এভাবেই কাটে সময় অনেক। দুই চড়ুই আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকে, একে অপরের কায়া লেপটে উপভোগ করছে নতুন বাবা মা হওয়ার অনুভূতিটাকে। সরিয়ে নেয় নিজেকে। নাহিদ ডক্টরের কাছে যেতে হবে। কপালে চুম্বন দিয়ে পোশাক নিয়ে ওয়াশরুমে যেতে নিলে বউকে তৎপর হতে দেখলে থামায় সে। বলেও, চেঞ্জ করার দরকার নেই, আমার অর্ধাঙ্গিনী এমনিই সুন্দর। লাজুক হেসে চুপচাপ বিছানায় বসতে মুকুল খাবারের ট্রে নিয়ে আসেন। অনুমতি নেন ভেতরে ঢোকার। নাহিদ স্থায়ী স্থানে দাঁড়িয়ে মৌ বলে, আসো আব্বু। ভেতরে এসে ট্রে রাখলেন টেবিলে। জুসের গ্লাস বৌমার হাতে তুলে দিয়ে বললেন, শরীর কেমন এখন? চুমুক দিয়ে জবাব দেয় মৌ, এখন ভালো বাবা। মাথায় হাত বুলিয়ে দেন তিনি। ছেলের দিকে ফিরে গম্ভীর স্বরে বলেন, ওভাবে না থেকে জলদি ফ্রেশ হয়ে আসো, আমি ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সেখানে যাব। দরকার নেই। বাবার কথায় গুরুত্ব না দিয়ে উল্টো বলে নাহিদ। খানিক ব্যঙ্গ গলা ওর। পুনরায় বলে, মেয়ে জামাই আবার মন খারাপ থাকতে পারে, আর দেরি হয়ে যাবে তোমাদের। রাতে রওনা দিতাম, এখন কাল সকালে যাব। নিজেদের গাড়ি দেরি হবে কেন? আব্বু, আমি বারণ করেছি। আর কাল আমরাও নতুন বাসায় শিফট হব। অবাক মৌ সাথে মুকুল। গর্জে উঠলেন তিনি, এই বয়সে বাপের হাতে মার খাওয়া ভালো দেখাবে না। এহেন তর্জন গর্জন নিচ অবধি পৌঁছে গেল। বাপ ছেলের তর্কে ভিড় জমালো দরজার বাইরে সবাই। কারো সাহস নেই মাঝখানে ঢোকার। মৌ অসহায়। এইবারে কেউ স্বামীর সাথে উঁচু গলায় কথা বলে না, প্রয়োজনও পড়ে না, কেননা সুপুরুষ সবাই। আবার এখন এসব তাদের নিজের বাবা ছেলের ব্যাপার। তাই নিরুপায় মৌ দেখতে লাগলো বাপ ছেলেকে। রাগে নাহিদ হাতের পোশাক ছুঁড়ে দিল মেঝেতে। লাঠিতে ভর দিয়ে আসলেন সেই কক্ষে রফিকুল। মহিলারা সরে দাঁড়ালেন। ভেতরে ঢোকেন। এসে ঝাড়ি মারেন, কি শুরু করছো তোমরা দুজন? আক্কেল কি বাজারে বেঁচে এসেছ? আমার বাড়িতে উঁচু গলায় কথা। মুখে আসা কথা হজম করে উল্টো ঘুরে দেয়ালে এক হাত হেলান দিয়ে জোরে শ্বাস ফেলে শান্ত করতে লাগলো নিজেকে নাহিদ। মুকুল আর কথা বাড়ালেন না। না তো হেথুরায় ভয় পান ছেলেকে। খুশি মনে ছেলে বউয়ের হাত ধরে দাঁড় করান। পাশাপাশি কদম মারিয়ে এগুন। ছেলেকে ছাড়াই যাবেন ডক্টরের কাছে। মৌ বিচলিত কণ্ঠে বলে, বাবা, উনি? রাগ পড়লে আসবে, নয়তো বাদ দাও তো আম্মু। তুমি সাবধানে পা ফেলে চলো। বলতেই নাহিদ উড়ে এসে সবার সামনেই বউকে পাজা কোলে তুলে হাঁটা ধরে। মুকুল সহ সবাই ঠোঁট চেপে হাসছেন। মিনারা ত্রস্ত ছুটলেন কিচেনের। পানির পর টিস্যু সহ প্রয়োজনীয় কিছু দিতে হবে। নার্গিস এগিয়ে এসে শ্বশুরকে নিয়ে রুমে নিতে লাগলেন। রফিকুল বলেন তার স্বরে, জানো বৌমা, আমি এত বউ পাগল ছিলাম না, যতটা না আমার দাদু ভাই। গাড়িতে বিরস বদনে বসে রামিম একটু একটু করে কাছে ঘেঁষছে বইয়ের। আবার শ্রেয়সী শানিত নজরে পিষ্ট হয়ে সরে আসছে। চলছে হরদম এমন। ফের কাছে ঘেঁষতে নিলে শাসায় মিথিলা, একদম ফাত্রামি করবেন না। না আর আশকারা দেওয়া যাবে না। সকাল থেকে অনেক শুকিয়ে গেছে সে। চুমুনা দিতে পেরে ঝট করে বইয়ের নরম শরীরটা কোলে তুলে নেয়। কথা নেই। মিথিলা মোচড়ামুচি শুরু করে দিলে রামিম গাড়ি সাইড করতে বলে। ড্রাইভার তাই করে বেরিয়ে যায়। গাড়ি হতে ভ্রু নাচিয়ে বোঝায়, রামিম এবার তোমার কি হবে? একটু চুপসে যায় মিথিলা। এতে বাড়িতে এসে মানুষ ছিল, কিন্তু এখন গাড়িতে একা। বইয়ের আধার ঘনা মুখ থেকে হাসে রামিম। ওর এমন দাঁত কেলানিতে মিথিলা এলো পাথারি বুকের পিটাতে শুরু করে। ভিজে গেছে কপল, চোখের কোল বেয়ে পড়ছে অশ্রু। রামিম এক হাতে বইয়ের দুই হাত আটকে ধরে, অপর হাতে কোমর পেঁচিয়ে আরও নিজের দিকে টেনে নেয়। সপ্তদশীর বেহাল দশা। এটুকুতেই ঘেমে গেছে শরীর, কাঁপছে মৃদু। গায়ের আস্তর লাল হয়েছে। নাকের পাটাতন ফুলে ফুসছে পরপর। ঠোঁট উল্টে চোখের পানি ফেলছে অনবরত। সম্মোহনীয় তাকিয়ে থেকে আওড়ায় রামিম, এতটুকুতেই এই অবস্থা? কিছুই তো করিনি, তাও সরি। ওই মেয়েটাকে গিয়ে বলুন। ভাঙা ভাঙা জবাবে রামিম টুপ করে নাকের ডগায় চুমু দেয়। হাত ছেড়ে দিয়ে চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, আচ্ছা চলো, এই মেয়ের কাছে তোমার সামনেই চটকানি দিয়ে আসি।
মুখ বাঁকায় মিথিলা, নাক টেনে সরতে চায় কোল থেকে। চটজলদি কানে ধরে রামিম, অসহায় মুখ করে মাফ চায় না করা ভুলের জন্য। টলল মিথিলা, বুকে সিটিয়ে গিয়ে বলল, আপনাকে শুধু আমি দেখব। হাসে রামিম, বইয়ের বাচ্চা মতে ছোট তো তারই সব্রপরি। ড্রাইভারকে ভেতরে আসতে বলে। মন পুরুষের বুকের অমে ক্লান্ত মিথিলা ফের ঘুমে তলায়। ঘুমন্ত শ্রেয়সীর আব্রুতে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয় রামিম। স্মৃতিনগরের মেইন সদর দরজার সামনে ফুলের মালা হাতে দাঁড়িয়ে রামিমের 3 সাগরেত, রাকিন, তোফ, নবী। রাজের গাড়ি ওদের সামনে থামলে হইচই শুরু করে ক্ষণপরে, আবার ভাটাও পরে আনন্দ উল্লাসে। যখন গাড়ি থেকে দুই বড় ভাইকে নামতে দেখে, ইতি উতি উকি দিয়ে খোঁজে নিজেদের নেতা ভাইকে। নাইম এদের কাণ্ড দেখে হেসে অস্থির, তেমনি বলে, তোমাদের ভাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়েছে, আসতে দেরি হবে, দাও আমাকেই মালাটা পরিয়ে দাও। বিরক্ত আসে তাদের, মুখে শব্দ তোলে। চকারান্ত ঘুরে হাঁটা ধরে ভেতরে। রাজ স্বল্প হেসে সোজা নিজ কক্ষের দিকে এগিয়ে গেল। ধপ ধাপ করে ওরা সোফায় বসে। নবী বড় ভাইয়ের সামনে চুপ, এমন ভদ্রটি যেন দুটো নেই। তোফ থেমে নেই, ভেতরের ক্ষোভ উগলে দেয়। দেখছেন ভাই, যে ছেলে বিয়ের বিন্দেশি ছিল সে এখন ভল পাল্টাইছে। এমনি নেতারা দুষ্ট হয়, তার উপর বউ পেলে কথাই নেই। পেট চেপে হাসি সংবরণে লাগে নাইম। এরা কি মুখ চোরা, যা মনে আসে তাই বলে দেয়। হাস্য কণ্ঠে বলে সে, বাহ, নিজের ভাইয়ের গুণ কীর্তন নিজেরাই করছো। রাকিন বলে উঠে, বলবো না, কাজ কাম লাটে তুলে জনাব নাউর খেয়ে বেড়াচ্ছে। নবীর পেটে গুঁতো দেয়। তোফ বলে, এমন ভেটকা মেরে আসিস কেন? নিজের বড় ভাই হয় বলছে আমার। চাপা কণ্ঠে নবীর কথায় তোফ আর জ্বালায় না ওকে। এমন কথোপকথনে চলতেই থাকে তাদের। মেলি ঘ্রাণে আচ্ছন্ন কক্ষের আবহাওয়া। রাজ ভেতরে আসে, চুপটি করে দাঁড়ায় বিছানা হতে 2 হাত দূরে। দেখে তার রাগিনীকে সামান্য কাত হয়ে শুয়ে ডান হাতে বই নিয়ে পড়ে শোনাচ্ছে আয়াতকে। ছোট প্রাণটা পিট করে যে মনির বাম হাতের বাহুতে মাথা দিয়ে শুয়ে আছে। মন জুড়িয়ে গেল রাজের। কক্ষে কার উপস্থিতি টের পেয়ে বইয়ের আড়াল হতে মুখ বের করে দেখে নেয় নওশী। আয়াতও মাথা উঁচিয়ে দেখে রাজ এগিয়ে এসে ঝুঁকে ছোট মায়ের ওষ্ঠে চুমু খায়। বইয়ের কপালে প্রণয় পরশ এঁকে সোজা হয়। আয়াত হাত বাড়িয়ে দেয় কোলে উঠবে জন্য। রাজ মানা করে, গায়ে নোংরা মা। নওশীকে বলে, নিচে ভাই আর কলিজার ফ্রেন্ডরা আছে, কফি দাও তাদের। শোয়া থেকে উঠে আয়াতকেও নামিয়ে দেয় বিছানা হতে। নওশী আচ্ছা বলে বেরিয়ে যায় রুম থেকে। রাজ ওয়াশরুমে যায়। আয়াত তোয়ালে হাতে বাইরে অপেক্ষা করে তার বাবুর। রাজ সময় নিল না বেশি, দ্রুত বেরিয়ে এসে আয়াতকে বিছানায় দাঁড় করিয়ে দিল। পিচ্ছিটা তার ছোট হাত ধরা তোয়ালে দিয়ে ওর মুখ মুছিয়ে দিতে লাগে। প্রশ্ন করে, নতুন চাচ্চু কই? মা, নতুন চাচ্চু না, সে ফুপা হয় তোমার, মনে থাকবে? আর এসেছে মনে হয়, নিচে আছে। ভুল শুধরিয়ে জবাব দেয় সে। আয়াত ব্যস্ত হয় নিচে যেতে, কারণ জিজ্ঞেস করলে বলে, আমি চকলেট আনতে বলেছি অনেক। দেরি করে না, ছোট প্রাণটাকে কোলে তুলে চলে যায় নিচে। অনবদ্য প্রশান্তিতে বিরাজিত প্রকৃতি আজ বেশ মাধুর্য ছড়াচ্ছে আবহে। তেমনি নাহিদের মন মেজাজ উল্লাসিত, ঠোঁটের কোণে মৃদু হাসির পসরা। বর্তমানে সে হসপিটালের করিডোরে পাতা চেয়ারে বসে। টেস্ট করানো শেষ, কিন্তু রিপোর্ট দিবে কাল। তবে ডক্টরও অভিনন্দন জানিয়েছেন। পরিচিত পারিবারিক ডক্টর তিনি, মুকুল রহমান, বেরিয়েছে একাই মিষ্টির অর্ডার দিতে। নাহিদ দাঁড়িয়ে এগিয়ে গেল ওয়াশরুমের দিকে। নক করে ডাক দেয় বউকে। মৌ হলো আপনার। কিছুটা বিরক্ত সে। হসপিটালের গন্ধে বমি এসেছে। উদ্বিগ্ন নাহিদ নিজেও বউয়ের পাশে থাকতে চায়, কিন্তু বউ তাকে ওয়াশরুম হতে বের করে দিয়েছে। এগুলোর মানে হয় বিতৃষ্ণার্ত। নাহিদ ফের নক করে দরজায়। এবার খানিক গলা উঁচু করে, মৌ। আরে বাবা, আমি ঠিক আছি, কাজ শেষ করে বের হব। সাবধানে, হ্যাঁ। ওভাবেই বলে নাহিদ অস্থির। সে একদণ্ড কোথাও স্থির হতে থাকতে পারছে না। সব ছেলেরাই এমন হয়। এই যে নতুন বাবা হওয়ার অনুভূতিতে এমন পাগল পাগল লাগে নিজেকে। এক অদ্ভুত টান অনুভব করে, সুখানুভূতিতে ভরে থাকে মন। হয় বুঝি ফিরতি কদমে পুনশ্চ চেয়ারে এসে বসে সে। টেনশনে পা দোলাতে থাকে অনবরত। কুলকুচি করে চোখে মুখে পানি দিবে, এত তো সময় লাগার কথা না। হাত ঘড়িতে সময় দেখে মুখ ওপরে তুলতেই শান্ত মৌ উপস্থিত হয় সেথায়। ওর ওই স্নিগ্ধ রূপে তপ্তা খায় নাহিদ। হ্যাবলা বনেই চেয়ে রয় পলকহীন মুখে ফোটা বিন্দু পানি কণা। আর অক্তিম গালে মেদুর প্রলেপ। পাশে রাখা ব্যাগ থেকে টিস্যু বের করে দাঁড়ায় সে। নিজ হাতে মুখ মুছিয়ে দেয় বউয়ের। করিডোরে যাতায়াতরত সবাই দেখছে তাদের, হয়তো মনে মনে দোয়া দিচ্ছে অটুট থাকে যেন তাদের বন্ধন। পানির পট তুলে মুখের সামনে ধরল মৌ। নেয় সেটা। বিচলিত কণ্ঠে প্রশ্ন করে নাহিদ, এত সময় লাগলো কেন?
ভেবে পায় না মৌ কি করবে এই লোকের, তবুও ভালো লাগে খানিক মন পুরুষের এমন পাগলামি দেখে। সব স্ত্রী চায় স্বামীর এমন যত্ন। এক চুমুক পানি গিলে পটটা হাত দেয় নাহিদের, যা বা ভেবে না বসে পড়ে সে। ত্রস্ত নাহিদ হাঁটু ভেঙে বসে মৌয়ের সামনে। কিছুই হয়নি, ক্লান্ত লাগছে একটু। বরকে বলতে না দিয়ে নিজেই বলে মৌ। শান্ত হলো নাহিদ, স্বাভাবিক প্রশ্ন করে, ডাবের পানি খাবেন? মাথা নাড়িয়ে না জানিয়ে ওর কপালে হেলায় পড়া চুলগুলো সরিয়ে দেয় নিজ হাতে। টুপ করে কপালে চুমু দিয়ে বলে মৌ। পাশে বসুন তো। পাশে বসলে মৌ মাথা হেলিয়ে দেয়, কাঁধে চোখ বুঝে নেয়, আলতো স্বরে বলতে লাগলো, ফুপিদের তো হক আছে এই খবর জানার। আমি জানি আপনারও বুক পড়ছে কলিজাদের দেখার জন্য। ইকুটা ঝেড়ে ফেলো না, ওরা তো ভালো আছে, আপনিও তাই চাইতেন। তাহলে এখনো কেন রাগ পুষে রেখেছেন? জামাই বাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু এই খবর ওদের দেবে না। রাস্তায় আব্বুকে এত বড় কথাটা বললেন, নিশ্চয়ই কষ্ট পেয়েছে। ছেলেমেয়েরা হাজার ভুল করলেও বাবা মারা এখনো মুখ ফিরিয়ে নেন না। সেখানে আব্বুর মতো মানুষ তো আরও পারবে না। আমি তো জানি আমার ব্যক্তিটা এমন না, আবার তার এমন ব্যবহারের মানেও বুঝতে অপারগ আমি। মন দিয়ে সবটা শুনে নিল নাহিদ, কথা বলল না এ বিষয়ে। জড়িয়ে ধরা হাতটা ছাড়িয়ে নিয়ে উঠতে নাই মৌ সেই হাত টেনে ধরে নতমস্তকে বলে বসে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।